সবাই একটু দেখো, হ্যাঁ মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। আমরা গত ক্লাসে যেটা আলোচনা করছিলাম বাবা দেখেন, অ্যামোনিয়া NH3 তার মধ্যে মুক্তজোর ইলেকট্রন আছে এবং সে যদি কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া দেয়, অ্যাসিড মানে কিন্তু সেখানে H+, মনে করো HCl, তার মানে ক্লোরিন মাইনাসও সেখানে আছে। এখানে H+টা নাইট্রোজেনের কাছে আসবে, কারণ নাইট্রোজেনের মুক্তজোর ইলেকট্রন দেওয়ার মতো আছে, তাই হাইড্রোজেন প্লাস নাইট্রোজেনের কাছে গিয়ে তার সাথে বন্ধন করে, এখানে 3টা হাইড্রোজেন ছিল, এখন 4টা হাইড্রোজেন হয়ে যাবে। তাহলে NH4 হয়ে গেল, কিন্তু NH4 হলো ভালো কথা, কিন্তু হাইড্রোজেনের প্লাস চার্জটা এখন চলে আসছে নাইট্রোজেনের উপর। নাইট্রোজেনের উপর কেন আসছে? কারণ নাইট্রোজেন ইলেকট্রন দান করেছে কাকে? H+ কে। তাহলে H+ ইলেকট্রন পেয়ে তার প্লাস চার্জটা প্রশমিত হয়ে গেছে, কিন্তু নাইট্রোজেন H+ ইলেকট্রন দেওয়ার কারণে নাইট্রোজেন প্লাস হয়ে গেল। এখন এই যে অ্যামোনিয়াম আয়ন সৃষ্টি হলো, এটা একটা ক্যাটায়ন। তো এখানে যে অ্যাসিডের যে অ্যানায়নটা আছে, এটা HCl হতে পারে, HBr হতে পারে, HI হতে পারে, HNO3 হতে পারে, যেটাই হোক না কেন, Hটা চলে যাবে অ্যামোনিয়ার কাছে, আয়নটা তোমার এই লবণ করবে। দেখো HNO3 বা অ্যামোনিয়াম ক্লোরাইড, যদি HCl যদি নাও, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণটা সৃষ্টি হলো। তাহলে কার সাথে বিক্রিয়া করে লবণ সৃষ্টি হয়? অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করলে লবণ সৃষ্টি হয়। তাহলে এটা হচ্ছে ক্ষারক, এটা হচ্ছে অ্যাসিড। এটা হয় অ্যাসিড কেন? কারণ এটা প্রোটন দান করে। আর এটা ক্ষারক কেন? কারণ এটা প্রোটনটা গ্রহণ করে। গ্রহণ করে অ্যামোনিয়াম আয়ন সৃষ্টি হয়েছে, সাথে ক্লোরাইড আয়ন অ্যামোনিয়াম আয়ন মিলে একটা লবণ সৃষ্টি হয়েছে। তাহলে বাবা নিঃসন্দেহে এই বিক্রিয়া, হ্যাঁ বলেন। রেকর্ডিং হইতেছে? না রে বাবা, আমি জানি না কেউ রেকর্ডিং করছে কিনা, অবি করছে কিনা আমি জানি না। জি স্যার, আমি করছি স্যার। হ্যাঁ, তাহলে লক্ষ্য করো, অ্যামোনিয়া নিঃসন্দেহে এখানে ক্ষারকের ভূমিকা পালন করেছে, তাই না? তো অ্যামোনিয়া যেহেতু ক্ষারক, এখন বাবা তোমরা খেয়াল করো, এই যে অ্যামোনিয়ার 3টা হাইড্রোজেন থেকে, মুক্তজোর কিন্তু ঠিকই আছে, 3টা হাইড্রোজেন থেকে এখন 2টা আছে, আর একটা হাইড্রোজেন চলে গিয়ে তার একটা হাত ফাঁকা হয়েছে, সেখানে একটা আর যুক্ত হয়েছে। তাহলে এটা কিন্তু বাবা অ্যামোনিয়ার জাতক, অ্যামোনিয়া থেকে সৃষ্টি হয়েছে, এটা 1 ডিগ্রি, গত ক্লাস আমরা বলেছি কিন্তু। তাহলে তেমনি ভাবে যদি এখানে আমরা বুঝতে পারি, যদি আরো দুইটা হাইড্রোজেন যদি আর দ্বারা প্রতিস্থাপন হয়, অথবা ভিন্ন আর দ্বারাও হতে পারে, আর প্রাইম হতে পারে, তাহলে সেটাও কিন্তু একটা অ্যামোনিয়ার জাতক, এবং এটা হচ্ছে 2 ডিগ্রি এমিন। আর যদি এইভাবে আমরা বলতে পারি, যদি হাইড্রোজেনের 3টা হাইড্রোজেনের যদি 3টা আর দ্বারা প্রতিস্থাপন হয়, 3টা আর ভিন্ন ভিন্ন হতে পারে, একই রকম হতে পারে, এটা কিন্তু 3 ডিগ্রি এমিন। আর এগুলো সবই হচ্ছে এমিন সহ, মানে অ্যামোনিয়ার জাতক। এখন এটা যেহেতু ক্ষারক বাবা, এটাও কিন্তু ক্ষারক, এখানেও কিন্তু কোনো অ্যাসিড দিলে, এখানেও কিন্তু কোনো অ্যাসিড দিলে অ্যাসিড থেকে যে H+ আয়ন সৃষ্টি হবে, তাহলে এটা কিন্তু এখানে এসে বাবা যতটা হাইড্রোজেন ছিল আরেকটা হাইড্রোজেন বেড়ে যাবে, আর নাইট্রোজেনের উপর প্লাস সৃষ্টি হবে, এবং এই আয়নটা সৃষ্টি হবে দেখো RnH3+। এটা হচ্ছে অ্যালকাইল অ্যামোনিয়াম আয়ন, এটা একটা 1 ডিগ্রি আয়ন কিন্তু বাবা, বুঝিও কেমন। আর এখানে দেখো, এটাও যদি একটা প্রোটনকে গ্রহণ করে, সবাই কিন্তু প্রোটনকে গ্রহণ করছে, আমরা গত ক্লাসও বলেছি, এটাও কিন্তু একটা প্রোটনকে গ্রহণ করতে পারবে, কারণ নাইট্রোজেনের মধ্যে মুক্তজোর ইলেকট্রন আছে। তাহলে আর সবকিছুই ঠিক থাকবে, শুধু একটা হাইড্রোজেন বাড়বে। এটাও সবকিছু ঠিক থাকবে, শুধু একটা হাইড্রোজেন প্লাস এখানে এসে যুক্ত হচ্ছে, এবং একটা হাইড্রোজেন কিন্তু বাড়বে। হ্যাঁ বলো, কেউ কিছু বলতেছে? ক্লিয়ার দেখা যাচ্ছে না অনেকক্ষণ ধরে। ঝাপসা দেখা যাচ্ছে? জি স্যার, অনেকক্ষণ ধরে স্যার। সবাই কি ঝাপসা দেখতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি একটু তাহলে একটু অপেক্ষা করো, হ্যাঁ একটু অপেক্ষা করো, কেমন? জাস্ট 30 সেকেন্ড, আমি একটু ক্লিয়ার করে আসি। তো বাবা দেখো, এখানে আমরা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ এই যে অ্যামোনিয়া, এটাও কিন্তু প্রোটন গ্রহণ করে লবণ সৃষ্টি করেছে। তো বাবা এটাও কিন্তু, এখানে যদি তাহলে এখানে ক্লোরাইড আয়ন দিতা, তো যেহেতু এখানে ক্লোরাইড দেই নাই, এখানে ক্লোরাইড না থেকে ব্রোমাইড থাকতে পারে, আয়োডাইড থাকতে পারে, নাইট্রেট, সালফেট, যাই থাকুক না কেন, তো বাবা এই যে ক্যাটায়নটা সৃষ্টি হচ্ছে, তো এইটাও তো প্রোটনটা গ্রহণ করে কি হবে, সবকিছু কিন্তু ঠিক থাকবে, যা যা আছে সব ঠিক থাকবে, শুধু একটা হাইড্রোজেন ছিল, আর একটা হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে, একটা হাইড্রোজেন বেড়ে যাবে, আর নাইট্রোজেনটা প্লাস হয়ে যাবে। এই তো ঘটনা নাকি? তাহলে এখানে যদি একটা হিত হয়, তাহলে বাবা খেয়াল করো, আর এখানেও কিন্তু, এটাও কিন্তু আর, এটাও কিন্তু আর, এখানে কিন্তু বাবা একটা H যুক্ত হয়ে এই প্লাস হয়ে গেল। তো সবাই কিন্তু প্রোটনকে গ্রহণ করতে পারলো, এটাও ক্ষারক, এটাও ক্ষারক, এটাও ক্ষারক, এটাও ক্ষারক। অ্যামোনিয়া যেমন ক্ষারক, অ্যামোনিয়া থেকে সৃষ্ট তার জাতকগুলোও ক্ষারক। আমাদের প্রশ্ন এটা ছিল না গত ক্লাসে, কিন্তু আবার জিনিসটা বুঝাচ্ছি, কারণ এটা ইম্পর্টেন্ট বাবা। দেখো তাহলে এখন আমাদের প্রশ্ন ছিল, এই যে 1 ডিগ্রি এমিন, এটা কিন্তু বাবা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। তো আমাদের এই এই যে ক্ষারক গুলা, হ্যাঁ 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, তাদের ক্ষারকত্বের যে অর্ডার বা ক্রম মানে কার তীব্রতা বেশি, কার তীব্রতা কম, সেই প্রশ্নটা ছিল। সেখানে আমরা ক্রমটা ছিল এমন, 2 ডিগ্রি অর্থাৎ R2, দুইটা আর থাকলে R2NH, তাহলে আমরা এটাকে লিখতে পারি R2NH। বাবা এটা হচ্ছে 2 ডিগ্রি এমিন, ইজ গ্রেটার দেন, মানে তার ক্ষারকত্ব বেশি,
কার থেকে বেশি জানো? 1 ডিগ্রি। 1 ডিগ্রি মানে RnH2। তাহলে বাবা আমাদের 1 ডিগ্রি হচ্ছে RnH2। তাহলে এটার মধ্যে কিন্তু এটা হচ্ছে বাবা 2 ডিগ্রি এমিন, এটা হচ্ছে 1 ডিগ্রি এমিন, ইজ গ্রেটার দেন হচ্ছে বাবা 3 ডিগ্রি, মানে R3n। এটা হচ্ছে বাবা 3 ডিগ্রি এমিন, R3n। 3 ডিগ্রি এমিনের ক্ষারকত্ব কিন্তু বেশি হওয়ার কথা ছিল, সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল। R2 থেকেও কিন্তু R3n অর্থাৎ 3 ডিগ্রি এমিনের কিন্তু ক্ষারকত্ব সবচেয়ে বেশি হওয়ার কথা, এটা না। আর লাস্টলি হচ্ছে তোমার এমোনিয়া, মানে এমোনিয়ার ক্ষারকত্ব সবচেয়ে কম। কারণটা কি? এই যে অর্ডারটা, অর্থাৎ ক্ষারকত্বের ক্রমবিশ্লেষণ, ক্ষারকত্বের এই যে এমিন সমূহের ক্ষারকত্বের ক্রমবিশ্লেষণ, ক্ষারকত্বের, হ্যাঁ, ক্ষারকত্বের ক্রমবিশ্লেষণ, ক্রমবিশ্লেষণ, ক্রম মানে হচ্ছে কি? অর্ডার, মানে কার বেশি কার কম, গ্রেটার দেন লেস দেন দিয়ে। চাইলে তোমরা এই অর্ডারটাকে উল্টায় দিয়ে লেস দেন দিয়েও করতে পারো। কিভাবে? এই অর্ডারটা কিন্তু এটাও ঠিক আছে, দেখো, এমোনিয়া ইজ লেস দেন 3 ডিগ্রি এমিন, মানে 3 ডিগ্রি এমিন ইজ লেস দেন 2 ডিগ্রি R2NH2, 1 ডিগ্রি। এরপরে হচ্ছে R2NH। এই যে বাবা খেয়াল করেন, এটাও কিন্তু সঠিক ক্রম। তাহলে এটা এবং এটা হচ্ছে বাবা নিম্নক্রম, এটা হচ্ছে ঊর্ধ্বক্রম। দুইটা লেখার কারণ হচ্ছে অনেক সময় পুনর্ভিত্তিক পরীক্ষা আসে নিচের কোনটি এমিন সমূহের ক্ষারকত্বের ঊর্ধ্বক্রম, এই কথাটা লাগাই দিয়ে ঝামেলাটা লাগাই দেয়, বুঝছো? আমরা শিখলাম এটা, তো মনে করে এটা হচ্ছে বুঝি নিম্ন, এটা হচ্ছে কিন্তু বাবা নিম্নক্রম। মনে রাখবা এটা হচ্ছে ক্ষারকত্বের, এই শব্দটার জন্যই কিন্তু দোনোটা লিখলাম নিম্নক্রম। এটা হচ্ছে নিম্নক্রম আর এটা হচ্ছে উচ্চক্রম। মনে রাখবেন বাবা, উচ্চক্রম মানে কি? কম থেকে বাড়ছে, আর নিম্নক্রম মানে কি? সবচেয়ে বেশি থেকে ক্ষারকত্ব কমছে। এটা মনে রেখো। গ্রেটার দেন মানেই কিন্তু অনেকে উচ্চক্রম মনে করে না বাবা, এটা হচ্ছে নিম্নক্রম, মানে সবচেয়ে ক্ষারকত্ব বেশি এর, তারপরে কমছে কমছে আরো কমছে, আর এখানে দেখো বাড়ছে, তাহলে এটা হচ্ছে ঊর্ধ্বক্রম, এটা হচ্ছে বিষয়টা একটু মনে রাখিও। ভর্তি পরীক্ষা বলো আর যে কোনো এমসিকিউ প্রতিযোগিতামূলক পরীক্ষা এই সমস্ত ছোটখাটো দুই একটা কথা লাগাই দিয়ে কিন্তু কনফিউশনে ফেলাই দেয়, এবং সত্যিকার অর্থে কিন্তু তোমরা ভুলগুলো করবা। এই জিনিসগুলো একটু খেয়াল রাখিও। তো আমরা এই জিনিসটা একটু স্ক্রিনশট দিব, হ্যাঁ, স্ক্রিনশট দাও। আচ্ছা, তো আমাদের কিন্তু বুঝতে কষ্ট হলো না যে এমোনিয়া, এবং এখানে যতগুলো লিখেছি এমোনিয়ার জাতক সবাই কিন্তু ক্ষারক, কারণ প্রত্যেকেই ব্যাখ্যাটা কি, এরা ক্ষারক কেন? লুইস বলো আর আরহেনি আরে ব্রোনস্টেড লাউরি মতবাদ বলো, যে কোনো মতবাদ দিয়ে ব্যাখ্যা দেওয়া যায় যে তারা ক্ষারক, প্রোটনও গ্রহণ করতে পারে, ইলেকট্রন দান করতে পারে। আচ্ছা, এটা নিয়ে আমাদের কোনো হেডেক নাই, কোনো প্রকারের প্রশ্ন নাই। প্রশ্ন হলো যে যদি প্রশ্ন করে ভাঙা ভাঙা এটা যদি উচ্চতর দক্ষতায় আসে তাহলে হয়তো ক্রম বিশ্লেষণ চাইবে, হ্যাঁ। আর যদি অনুধাবনে আসে, অনুধাবনে আসলে যে কোনো দুইটা হয়তো বলবে তোমাকে যে কি, যে 1 ডিগ্রি, মানে দেখো বাবা খেয়াল করো, 1 ডিগ্রি এমিন অপেক্ষা এমোনিয়া দুর্বল ক্ষারক কেন, অথবা এমোনিয়া অপেক্ষা 1 ডিগ্রি এমিন সবল ক্ষারক কেন, অথবা 1 ডিগ্রি এমিন থেকে 2 ডিগ্রি এমিন সবল ক্ষারক কেন, অথবা প্রশ্ন করতে পারে যে 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি এমিন থেকে 3 ডিগ্রি এমিনের ক্ষারকত্ব কম কেন। এই সমস্ত মানে দুইটাকে নিয়ে করতে পারে। অনুধাবনের প্রশ্নটা বেসিক্যালি দুইটাকে নিয়ে হয়, যে এর ক্ষারকত্ব থেকে এর এটা থেকে এটা সবল কেন, এটা থেকে এটা দুর্বল কেন, এরকম প্রশ্নগুলো সাধারণত অনুধাবনে হয়ে থাকে। আচ্ছা, তুলনামূলক বিশ্লেষণটা বেশিরভাগই তোমার আসলে উচ্চতর দক্ষতায় হয়ে থাকে। উচ্চতর দক্ষতার প্রশ্নের তো 4টা স্তর থাকতে হবে, প্রশ্নটা এমন ভাবে করতে হবে যেন স্টুডেন্টরা 4টা স্তর যেন খুঁজে পায়, মানে চিন্তন দক্ষতার যে 4টা লেভেল আছে, স্তর আছে, সবগুলো যেন উচ্চতর দক্ষতার প্রশ্ন করলেই হয়ে যায় না। সেখানে প্রশ্নকর্তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই প্রশ্নটা তাকে নিজে আগে অ্যান্সার করতে হবে, যে এই প্রশ্নটার উত্তর যদি আমি লিখি তাহলে এটা নলেজ পার্টটা কোনটা হবে, আন্ডারস্ট্যান্ডিং পার্টটা কোনটা হবে, অ্যাপ্লিকেশন পার্টটা কি হবে, ইভালুয়েশন পার্টটা কেমন হবে, তাহলে সেই অনুযায়ী কিন্তু আসলে আমাদের ক্রিয়েটিভ সিস্টেমটা হওয়া উচিত। কিন্তু আসলে এরকম হয় না, কারণ ক্রিয়েটিভ সিস্টেমটার সাথে আসলে আমরা সবাই হেবিচুয়াল, সত্যিকার অর্থে ভালোভাবে কেউ না। তো যার কারণে আসলে এই সিস্টেমটাতে আমাদের কি আছে, লিমিটেশন আছে, ছাত্রদের তো লিমিটেশন থাকবেই। তো পরও মানে আমরা একটা প্রশ্নকে মোটামুটি ভাবে লিখছে বা তথ্যগুলো সে ইনক্লুড করেছে, তখন আমরা ফুল মার্কস দিয়ে থাকি, কারণ এটা তো ছাত্রের দোষ না। তাকে যদি আমরা শিখাতে পারতাম ওইভাবে তাহলে তো সে অবশ্যই শিখতো। এটা আসলে আমাদের টোটাল সিস্টেমের একটা দুর্বলতা বা লিমিটেশন বলতে পারো। তো এখন খেয়াল করো, এই প্রশ্নগুলো যেভাবেই আসুক, অনুধাবনে আসুক কিংবা উচ্চতর দক্ষতায় আসুক, বিষয়গুলোর দিকে খুব ভালো করে খেয়াল করলে কিন্তু আজকে আমরা একদম ক্লিয়ার হয়ে বাসায় ফিরতে পারবো, একটা তৃপ্তি সহকারে মনের মধ্যে একটা শান্তি নিয়ে আমরা ক্লাসটা শেষ করতে পারবো। দেখো সবাই একটু দেখো,
দেখো আমরা সব ক্ষেত্রেই দেখলাম যে এইচ প্লাস আয়ন এসে এখানে এই যে এর বলো সবার মধ্যে দেখো ইলেকট্রন দাতাকে নাইট্রোজেন, দেখো নাইট্রোজেন তার মধ্যে লোন পেয়ার আছে। অন্য কারো কাছে কিন্তু অন্য যে পরমাণুগুলো আছে এই যৌগের মধ্যে তাদের মধ্যে কিন্তু লোন পেয়ার নাই। তাহলে লোন পেয়ার ইলেকট্রন যার মধ্যে থাকে সে হচ্ছে দাতা, আর দাতা ইলেকট্রন দান করলে তার সাথে এসেই প্রোটনটা কি হয়, যুক্ত হয়। তাহলে আমরা বুঝলাম বাবা দাতা পরমাণু থাকতে হয়। একটা যৌগ প্রোটনকে গ্রহণ করতে হলে তার মানে প্রোটনকে ইলেকট্রন সাপ্লাই দিতে হবে। এখন প্রোটনকে মানে এইচ প্লাস কে ইলেকট্রন যে সাপ্লাই দিবে তাকে বলি আমরা দাতা গ্রুপ বা দাতা পরমাণু। এখন তুমি খেয়াল করো ওই দাতা পরমাণুর মধ্যে ইলেকট্রন যত বেশি অ্যাভেলেবল থাকবে সে তত সহজে এইচ প্লাস আয়নকে বা প্রোটনকে ইলেকট্রন দান করে প্রোটনকে গ্রহণ করতে পারবে। এই বিষয়টা একটু খেয়াল করো। তাহলে আমরা বুঝলাম স্যার যে দাতা পরমাণুর ইলেকট্রন জোড় থাকলেই চলবে না, ইলেকট্রন জোড় থাকলেই সে প্রোটনকে গ্রহণ করতে পারবে, তার মানে সে ক্ষারক ধর্ম দেখাইতে পারবে। তবে তাদের মধ্যে আবার কি আছে, তুলনা আছে, ক্যাটাগরি আছে। সবাই ক্ষারক ঠিক আছে, কিন্তু কে সবল কে দুর্বল। তাইলে এই যে কোন ক্ষারক সবল না দুর্বল তা ডিপেন্ড করে, নির্ভর করে দাতা যে পরমাণুটা আছে যে ইলেকট্রন দান করার মাধ্যমে প্রোটনটা গ্রহণ করছে। কোন একটি যৌগের সবাই কিন্তু ইলেকট্রন দান করে না, পার্টিকুলার কোন একটা পরমাণু বা গ্রুপ সেই ইলেকট্রনটা দান করে প্রোটনকে গ্রহণ করে। এখন যে ইলেকট্রনটা দান করবে, যে প্রোটনটাকে গ্রহণ করবে তার মধ্যে লোন পেয়ার ইলেকট্রন থাকতে হবে, এটা হচ্ছে কন্ডিশন, তাহলে সে প্রোটনকে গ্রহণ করতে পারবে। এখন লোন পেয়ার ইলেকট্রন আছে, সবার মধ্যে আছে, কারোর মধ্যে কমতি নাই, একটা করে সবার মধ্যে আছে, কিন্তু তারপরেও দাতা পরমাণু এখানে নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন, এখানেও নাইট্রোজেন, সব জায়গায় কিন্তু নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রন জোড় আছে, মুক্ত জোড় আছে। কিন্তু তারপরেও এখানে আমাকে দেখতে হবে যেই যৌগের মধ্যে দাতা নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বেশি, অর্থাৎ তার ইলেকট্রন অ্যাভেইবিলিটি মানে তার মধ্যে যে ইলেকট্রন ক্লাউড আছে এটা নিজের তো আছেই, অন্য দিক থেকে আরো এসে তার ইলেকট্রন ঘনত্ব আরো বেড়ে গিয়েছে, ফলে তার ইলেকট্রন দেওয়ার প্রবণতা বা ক্ষমতা বেড়ে গেছে। ইলেকট্রন দেওয়ার ক্ষমতা বেড়ে গেলে প্রোটন গ্রহণের ক্ষমতা বেড়ে যায়। তার মানে বুঝতে পারলাম দাতা পরমাণুর মধ্যে ইলেকট্রনের ঘনত্ব যত বেড়ে যাবে, কোন কারণে বাড়বে সেটা পরে বলছি, গত ক্লাসে একটু বলেছিলাম। যেমন আমরা ইলেকট্রন দানকারী গ্রুপ কাকে জানি, অ্যালকাইল গ্রুপগুলোকে আমরা ইলেকট্রন দানকারী গ্রুপ, ধনাত্মক আবেশ ধর্মিতার কারণে তারা অন্যের দিকে ইলেকট্রন দিয়ে দেয়। এখন কোন ক্ষারকের যে দাতা পরমাণু তার মধ্যে ইলেকট্রন অ্যাভেবিলিটি বেশি হলে, তার মধ্যে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেলে তার ইলেকট্রন দেওয়ার ক্ষমতা বেড়ে যায়, ফলে সে প্রোটনকে ইজিলি গ্রহণ করতে পারে। আর যে সহজে ইজিলি কোনো প্রোটনকে গ্রহণ করতে পারে তার ক্ষারকত্ব বেশি। তাহলে বিষয়টা কিন্তু খেয়াল করিও, ইলেকট্রন দান করার প্রবণতা বেড়ে গেলে, ইলেকট্রন তার যে দান করবে তার মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেলে তার প্রোটন গ্রহণের ক্ষমতা বেড়ে যাবে। তাহলে প্রোটন গ্রহণের ক্ষমতা বাড়ছে কি কারণে, দাতা পরমাণুর মধ্যে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণে। তাহলে যার প্রোটন গ্রহণের ক্ষমতা বেড়ে গেল তার ক্ষারকত্ব বেশি। এখন আমাদের বিষয় হলো বাবা এই যে শুধু এটাই কারণ নয়, একটা যৌগের প্রোটনকে গ্রহণ করতে পারবে ইজিলি নাকি গ্রহণ করতে কষ্ট হবে, কত ইজিলি গ্রহণ হচ্ছে এটার উপর ডিপেন্ড করছে তার ক্ষারকত্ব। যত ইজিলি গ্রহণ করতে পারবে তার ক্ষারকত্ব বেশি, তার মানে বেশি পরিমাণ প্রোটন দ্রুত গ্রহণ হবে এবং তার ক্ষারকত্ব বেশি। তার মানে যে যত ইজিলি এই এইচ প্লাস আয়নকে গ্রহণ করতে পারে তার ক্ষারকত্ব বেশি। এখন এই ইজিলি পারবে কি পারবে না এটা শুধুমাত্র দাতা পরমাণুর উপর ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি বা বেশি হলে সে পারবে এটার উপরে শুধু ডিপেন্ড করে না, আরো কিছু কারণ আছে। কি কারণ, স্টেরিক বাধা, বড় গ্রুপ জনিত বাধা। অনেক সময় হয় কি, যেমন তোমাদের একটা এক্সাম্পল দিই, মনে করো যে এই রুমের মধ্যে প্রচুর খাবার আছে, একদম ডেলিশিয়াস খাবারগুলো, এবং মনে করো এই রুমের চারপাশে অনেকগুলো অন্ধ লোক ঘুরঘুর করছে, অনেকগুলো মানে কয়েক হাজার মনে করো, হ্যাঁ। এখন এই অন্ধ লোকগুলো চোখে দেখতে পায় না, কিন্তু তাদের নাক দিয়ে এই সুস্বাদু খাবারগুলোর ঘ্রাণ যাচ্ছে। এখন তারা তো খুঁজতেছে কোথায় রুমটা আছে, কোথায় এই খাবারগুলোর গন্ধ আসতেছে। তো মনে করো এই ঘরের মধ্যে প্রচুর খাবার, কিন্তু দরজা হচ্ছে মানে এন্ট্রান্সটা একদম সরু, মানে সিরিয়াল ধরে ধরে আসতে হয়। কেউ চাইলে অনেকগুলো লোক একসাথে রুমে প্রবেশ করে হুমুর করে খেয়ে ফেলতে পারবে না, না, আস্তে আস্তে আসতে হবে। কিন্তু চারিদিক দিয়ে দেয়াল মনে করো, তাহলে প্রতি ঘন্টায় যেই পরিমাণ খাবার খাওয়া হবে, যদি মনে করো এই দরজাটা আরেকটু প্রশস্ত হতো, মনে করো এই পুরো এই এক সাইডের দেয়ালটাই নাই, তাহলে তখন কি প্রতি ঘন্টায় আরো বেশি পরিমাণ লোক, বেশি পরিমাণ অন্ধ এখানে এসে সহজে সন্ধান পেয়ে খাবার খেতে পারবে, খাবার খাওয়ার পরিমাণটা বেড়ে যাবে। আর যদি মনে করো দুই দিক দিয়ে মনে করো যে দেয়াল নাই, তাহলে তো আরো বেশি, খাবারও পর্যাপ্ত, বাধাও নাই, আসার রাস্তাটা বাধা নাই, তাহলে খাবার প্রচুর খাওয়া হবে। আর বেশ বিষয়টা হলো এমন, কোন দিক দিয়ে দেয়াল নাই,
একবারে খোলামেলা, কিন্তু খাবার অল্প, খাবার অল্প, তাহলে কিন্তু সেখানে প্রচুর আসবে, কিন্তু খাবার তো নাই, খাবার খাবে কোত্থেকে? তাহলে এখন এই যে এক্সাম্পলটা, আমি জানি না তোমরা কতটুকু চিন্তা করেছো, এখন তোমরা একটু দেখো বাবা, খেয়াল করো। যেমন 1 ডিগ্রির ক্ষেত্রে, মানে 1 ডিগ্রি মানে একটা আর, আর এখানে আছে বাবা NH2, তো NH2 মানে হচ্ছে বাবা এখানে কিন্তু নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন আছে। এখন তোমরা একটু মনোযোগ দাও, এই যে NH2, খেয়াল করিও কিন্তু NH2 এটাকে অ্যাকচুয়ালি কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, আর N, তার এদিকে H, এদিকেও H, আর এদিকে মুক্তজোড় ইলেকট্রন ধরে নাও আর কি। হ্যাঁ, তো এখন বাবা তোমরা একটু মনোযোগ দাও, হ্যাঁ, এই সবাই একটু খেয়াল করো। এখন তুমি দেখো এই গ্রুপগুলো কিন্তু আসলে এইভাবে আছে। আমরা তোমাদের ওই SN1 SN2 যখন পড়াইছিলাম তখন কিন্তু দেখাইছিলাম কেমন, যে 3 ডাইমেনশনাল চিত্রটা আর কি। এখানে যে নাইট্রোজেন আছে, মনে করো এটা তো চতুস্থলকীয়, অ্যামোনিয়া, অ্যামোনিয়া যেমন চতুস্থলকীয়, অ্যামোনিয়াম আয়নও চতুস্থলকীয়, এবং তার জারকগুলোও কিন্তু চতুস্থলকীয়, sp3 সংকরণ। তার মানে আমরা বুঝতেই পারতেছি এখানে কিন্তু বাবা লোন পেয়ার ইলেকট্রনটা আছে। আচ্ছা, এখন এখানে আর, এখানে H, এখানে H, তো বাবা এখানে একটা বড় গ্রুপ আছে, কে? আর, একটা মাত্র বড় গ্রুপ, H ও ছোট, H ও ছোট, তাহলে এদিক দিয়ে হাইড্রোজেন প্লাস, এদিক দিয়ে হাইড্রোজেন প্লাস, এদিক দিয়ে হাইড্রোজেন প্লাস, ইজিলি আসতে পারতেছে, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। তাহলে এখন তুমি খেয়াল করো বাবা, তাহলে এদিকে চতুর্মুখী প্রোটন আক্রমণ করতে পারতেছে মাত্র একটা বড় গ্রুপ। আচ্ছা, এখন তুমি খেয়াল করো বাবা, যদি এখানে নাইট্রোজেন যদি এখানে থাকে, তার এই অরবিটালটার মধ্যে একজোড়া মুক্ত ইলেকট্রন আছে, কিন্তু এদিক দিয়েও তোমার আর, এদিক দিয়েও তোমার আর, আর এদিক দিয়ে হচ্ছে H, দুইটা বড় গ্রুপ আর একটা ছোট গ্রুপ। তার মানে বাবা একটু মনোযোগ দেন, আপনারা একটু খেয়াল করেন, এটাও বড় গ্রুপ, এটাও বড় গ্রুপ, তাহলে একটা ছোট গ্রুপ আছে, কিন্তু দেখো স্পেস হিন্ড্রেন্স বলে এটাকে, স্টেরিক বাধা। বড় গ্রুপ থাকলে প্রোটন আসতে বাধা পায়, এদিক দিয়ে বাধা পাচ্ছে, এদিক দিয়ে বাধা পাচ্ছে, এদিক দিয়ে আইসা হয়তো যুক্ত হলো, খেয়াল করিও কিন্তু। এখন যদি 3 ডিগ্রি হয়, 3টা আর হয়, তার মানে কি স্টেরিক বাধাটা, এটাকে বলে স্টেরিক বাধা, বড় গ্রুপ জনিত বাধা। তাহলে এখানে 3টা আর যদি থাকে, তাহলে এখান দিক দিয়ে আসার কোনো সুযোগ থাকে না, কার? প্রোটনের, শুধু এক দিক দিয়ে আসে। তাইলে এখন তুমি খেয়াল করো, আমরা একটু বোঝার চেষ্টা করছি বাবা, এখানে 1 ডিগ্রি অ্যামিনের আর গ্রুপটা কিন্তু ইলেকট্রন দানকারী গ্রুপ, নাইট্রোজেনের উপর তো মুক্তজোড় ইলেকট্রন আছেই, আবার আর তার দিকে ইলেকট্রন দান করতেছে। কিন্তু অ্যামোনিয়া যদি বলো NH3, তার মধ্যে শুধুই মুক্তজোড় ইলেকট্রন আছে, কিন্তু এদিকে কোনো আর নাই, তার সাথে কোনো আর বা ইলেকট্রন দানকারী গ্রুপ যুক্ত নাই। তার মানে নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রনটাই শুধু আছে, অন্য কোনো বাহ্যিক কোনো ভাবে এখানে আর ইলেকট্রন ঘনত্ব আসছে না, মানে ইলেকট্রনের ঘনত্ব বাড়ছে না। কিন্তু 1 ডিগ্রি এমিনে কিন্তু তার তো মুক্তজোড় আছেই, প্লাস এই দাতা গ্রুপ তার দিকে ইলেকট্রন দিয়ে এখানে ইলেকট্রনের ঘনত্বকে এখান থেকে একটু বাড়াই দেয়। তাহলে এখানে দেখো আরো দুইটা যখন আর থাকবে, দুই দিক থেকে অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দান করে, এই নাইট্রোজেনের তো এক জোড়া আছেই, আবার এও দান করছে, এও দান করছে, তাহলে নিশ্চয়ই এই নাইট্রোজেনের উপরে ইলেকট্রনের ঘনত্ব এখান থেকে আরো বেশি। তাহলে 3 ডিগ্রি যদি হয়ে থাকে বাবা, বুঝতেই পারতেছো, আর এবং আর এবং আর, 3 দিক দিয়ে 3টা বড় বড় গ্রুপ, অ্যালকাইল গ্রুপ এখানে ইলেকট্রন দান করে, তার মধ্যে ইলেকট্রনের ঘনত্ব অনেক বাড়িয়ে দিয়েছে, অনেক বেশি হয়ে গিয়েছে। কিন্তু কথা হলো এখানে কিন্তু স্টেরিক বাধাটাও কিন্তু খুব বেশি, স্টেরিক বাধাটাও কিন্তু খুব বেশি, খুব বেশি স্টেরিক বাধা, মানে বড় গ্রুপ জনিত বাধা অনেক বেশি। মানে প্রোটন যে আসবে, আসার রাস্তাটা সংকুচিত, চারিদিক দিয়ে আসলে খুব দ্রুত এসে মুহূর্তের মধ্যে মনে করো যে এখানে প্রোটন গৃহীত হতে পারবে। তো এই দুইটা ফ্যাক্টরের দিকে একটু তাকাও বাবা, দুইটা ফ্যাক্টরের দিকে একটু তাকাই আমরা, প্লিজ লক্ষ্য করি। একটা হচ্ছে ইলেকট্রন ঘনত্ব থাকতে হবে বেশি, আর দ্বিতীয়টা হচ্ছে স্টেরিক বাধাও কম থাকতে হবে। এই দুই দিকের বিবেচনায়, সার্বিক বিবেচনায় 2 ডিগ্রি এমিনের স্টেরিক বাধাটা মোটামুটি, আবার ইলেকট্রনের ঘনত্ব দুইটা গ্রুপে ইলেকট্রন যথেষ্ট পরিমাণ বাড়ায় দেয়। ফলে সার্বিক বিবেচনায় অ্যামোনিয়াতে তো ইলেকট্রন ঘনত্ব খুবই কম, কিন্তু স্টেরিক বাধা একেবারেই নাই। কিন্তু স্টেরিক বাধা না থাকলে কি হবে? ওই যে বললাম চারিদিক দিয়ে দরজা খোলা, কিন্তু খাবার কম। তাহলে এখানে প্রোটন যেই পরিমাণ আসার জন্য আগ্রহ প্রকাশ করবে বা আসবে বা গ্রহণ করবে, এর থেকে 1 ডিগ্রি এমিনে একটা এটা 1 ডিগ্রি এমিনে কি আছে? একটা বড় গ্রুপ আছে। তাহলে স্টেরিক বাধা এখান থেকে খুব বেশি বাড়ে নাই, একটু বাড়ছে, কিন্তু ইলেকট্রনের ঘনত্ব অনেক বেড়ে গেছে, যার কারণে নাইট্রোজেনের উপর ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে তার প্রোটন গ্রহণের সক্ষমতা বেড়ে গেছে। এখান থেকে এখানে বেশি পরিমাণ প্রোটন প্রতি মুহূর্তে গৃহীত হচ্ছে, মানে যুক্ত হচ্ছে। তাহলে এটার ক্ষারকত্ব থেকে এটার ক্ষারকত্ব বেশি, কারণ 1 ডিগ্রি এমিনের
প্রোটন গ্রহণের সক্ষমতা অ্যামোনিয়া থেকে বেশি। বেশি হওয়ার কারণটা হলো এখানে দাতা গ্রুপ, অ্যালকাইল গ্রুপ একটা আছে, যে ইলেকট্রনের ঘনত্ব নাইট্রোজেনের উপর অ্যামোনিয়ার নাইট্রোজেন থেকে এখানে ইলেকট্রনের ঘনত্ব কি করছে, বাড়াইয়া দিছে। আচ্ছা, তাহলে সেই হিসাবে এটার ক্ষারকত্ব আরো বেশি। কেন? এখানে দুইটা অ্যালকাইল গ্রুপ নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রন দান করে সেখানে ইলেকট্রনের ঘনত্ব আরো বাড়াই দিতেছে, যার কারণে এটার থেকে এটার ক্ষারকত্ব বেশি, এটার থেকে এটার ক্ষারকত্ব আরো বেশি। আবার স্টেরিক বাধা আছে কিন্তু মোটামুটি, কমও না বেশিও না। আর এখানে কি হয়েছে, নাইট্রোজেনের উপর ইলেকট্রনের ঘনত্বের কোনো অভাব নাই, প্রচুর আছে, কিন্তু স্টেরিক বাধাটাও কিন্তু অনেক বেশি। ফলে এই যে এখানে আর মানে কি, এদিকে হাইড্রোজেন এদিকে হাইড্রোজেন এদিকে হাইড্রোজেন, আর মানে কি বুঝতে পারতেছে, মিথাইল মানে আরো তার সাথে গ্রুপ আছে। তাহলে একটা বড় একটা স্পেস হিন্ড্রেন্স তৈরি করে, একটা বড় গ্রুপ জনিত বাধার সৃষ্টি করে। ফলে প্রোটন আসে এক পথে, যেটুকু আইসা গৃহীত হয় আর কি, চতুর্মুখী গ্রহণ ঘটে না। তাই আমরা বলছি এটার কিন্তু সবচেয়ে বেশি ক্ষারকত্ব হওয়ার কথা যদি স্পেস হিন্ড্রেন্সটা না থাকতো, স্টেরিক গ্রুপ, বড় গ্রুপ জনিত বাধা যদি না থাকতো, সার্বিক দিক বিবেচনায় সবচেয়ে বেশি পরিমাণ প্রোটন গৃহীত হয় এখানে, তারপরে 1 ডিগ্রিতে। কিন্তু 3 ডিগ্রিতে স্টেরিক বাধাটা বেশি হওয়ার কারণে এখানে প্রোটন গৃহীত হয় কম, তার বলে অ্যামোনিয়া থেকে কম না, অ্যামোনিয়া থেকে কিন্তু বেশি। আর অ্যামোনিয়াতে সবচেয়ে কম হওয়ার কারণ হচ্ছে নাইট্রোজেনের উপর ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি কম, কারণ এখানে কোনো ইলেকট্রন দানকারী গ্রুপ নাই। তাহলে আমরা কি বলতে পারছি যে আমাদের যে এমিন সমূহ আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ প্রোটন গৃহীত হয় সার্বিক দিক বিবেচনায়। সার্বিক দিক মানে দুইটা দিক, একটা হচ্ছে নাইট্রোজেনের উপর ইলেকট্রনের ঘনত্ব অধিক থাকতে হবে, আবার স্টেরিক বাধাটাও সর্বোচ্চ থাকা যাবে না। বুঝো নাই? এখানে কিন্তু স্টেরিক বাধাটা মিডিয়াম পর্যায়ের আছে, আবার ইলেকট্রনের ঘনত্ব পর্যাপ্ত পরিমাণে আছে, যার কারণে সার্বিক দিক বিবেচনায় এখানে প্রোটন গৃহীত হয় বেশি, এখানে প্রোটন যুক্ত হয় বেশি। যেখানে প্রোটন গৃহীত হবে বেশি, যেখানে প্রোটন যুক্ত হবে বেশি, সেটার ক্ষারকত্বই বেশি। তাহলে আমরা বলবো 2 ডিগ্রির ক্ষারকত্ব সবচেয়ে বেশি 1 ডিগ্রি থেকে, 1 ডিগ্রি 3 ডিগ্রি থেকে বেশি। কিন্তু 3 ডিগ্রির 1 ডিগ্রি থেকে কম হওয়ার কারণ হচ্ছে ওই যে স্টেরিক বাধা, স্পেস হিন্ড্রেন্স, বড় গ্রুপ জনিত বাধা। কিন্তু 3 ডিগ্রির কিন্তু ক্ষারকত্ব এত কম নয় যে অ্যামোনিয়া থেকে কম হবে, অ্যামোনিয়া থেকে কিন্তু বেশি। তাহলে 3 ডিগ্রি অ্যালকাইল, 3 ডিগ্রি এমিনের ক্ষারকত্ব কম হওয়ার অন্যতম কারণ হলো স্টেরিক বাধা, বড় গ্রুপ জনিত বাধা। কিন্তু ইলেকট্রন কিন্তু নাইট্রোজেনের উপর পর্যাপ্তই থাকে, কিন্তু এই বড় গ্রুপ জনিত বাধা থাকার কারণে H+ বা প্রোটন আসার রাস্তাটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, বাধার সৃষ্টি হয়, যার কারণে সেখানে কি হয়, প্রোটনটা খুব বেশি পরিমাণে গৃহীত হয় না। তাহলে আমাদের এই যে আজকের আলোচনা এমিন সমূহের ক্ষারকত্বের তুলনা আরো একটা কারণ দিয়ে ব্যাখ্যা দিতে পারতাম, বাবা থাক না, এটুকুই মনে রাখো। দুইটা জিনিস আমরা মনে রাখি, একটা হচ্ছে ইলেকট্রনীয় ফ্যাক্টর আর একটা হচ্ছে স্টেরিক ফ্যাক্টর। স্টেরিক ফ্যাক্টর এবং ইলেকট্রনীয় ফ্যাক্টর দুইটা জিনিস একসাথে কাজ করে। হ্যাঁ, 2 ডিগ্রির ক্ষেত্রে দেখা যায় এর স্টেরিক বাধাটা বা স্টেরিক ফ্যাক্টরটা মোটামুটি আছে, আবার ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি আছে। দ্যাটস ওয়াই 2 ডিগ্রি এমিনের মধ্যে প্রোটন পরিমাণটা গৃহীত হয় বেশি। তাই আমরা মনে রাখবো এমিন সমূহের মধ্যে ক্ষারকত্ব সবচেয়ে বেশি হচ্ছে 2 ডিগ্রির, এরপরে হচ্ছে 1 ডিগ্রির, তারপরে হচ্ছে 3 ডিগ্রির, তারপর হচ্ছে অ্যামোনিয়া। শেষ আমাদের আজকের আলোচনা, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা শেষ। এবার আসো অন্য একটা দিকে যাই। স্যার এইটার উত্তরটা আমরা কিভাবে? আমি এতক্ষণ কি রে কইছি হারামি? না স্যার, মানে ওই 2 নাম্বারের ক্ষেত্রে কি স্টেরিক বাধার কথা উল্লেখ করব না? হ্যাঁ করতে পারো, শর্টকাট লিখবা যে এর থেকে যেমন আরো একটা ব্যাখ্যা আছে, শেষ করছি। দেখো এখন এখন তুমি খেয়াল করিও স্বামী, যেমন দেখো এখানে কিন্তু বাবা বেনজিন বলয়, আর এটা কিন্তু অ্যামোনিয়া NH3। এখন অ্যামোনিয়া থেকে যদি একটা হাইড্রোজেন চলে গিয়ে একটা হাত ফাঁকা হয়ে যায়, আর সেই ফাঁকা হাত দিয়ে যদি বেনজিনের সাথে যুক্ত হয়, খেয়াল করো কিন্তু কিন্তু তার নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন কিন্তু ঠিকই আছে, মনোযোগ দিও কিন্তু। এখন আমরা এনিলিনের রেজোনেন্স কাঠামো আমরা অর্গানিক কেমিস্ট্রিতে দেখেছি, এটা কিন্তু অর্থপ্যারা নির্দেশক, এটা কিন্তু বলয় সক্রিয়কারী। তাহলে এখানে নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন কিন্তু এখানে এসে ডাবল বন্ড হয়, আর এটা যখন ডাবল বন্ড হয় তখন না কি হয়, আমরা সেই রেজোনেন্স কাঠামোগুলো ভুলে গেলাম কেন? এখানে একটা বন্ধন আগেই ছিল আর আরেকটি বন্ধন মুক্তজোড় দিয়ে হয়েছে, ফলে NH2 যেটা আছে নাইট্রোজেনের মধ্যে মুক্তজোড় এখন আর নাই, এটা প্লাস হয়ে গিয়েছে। কিন্তু যখনই এই বন্ধন হলো, এই কার্বনের যোজনী কিন্তু এখানে ডাবল বন্ড থাকতে পারবে না, এই ডাবল বন্ডটা কিন্তু সাথে সাথে এখানে উঠে আসবে, এই কার্বনের নিয়ন্ত্রণে ফিরে চলে আসবে। ফলে এখানে ডাবল বন্ড হওয়া মাত্র এই বন্ধনটা এখানে উঠে আসবে, এটা কিন্তু আমরা জেনেছি, শিখেছি। তাহলে এখানে দুইটা ইলেকট্রন চলে আসলে এটা হয়ে যাবে মাইনাস, এই বন্ধন এখানে থাকবে, এই বন্ধন এখানে থাকবে। এর পরের কাঠামোতে কি হবে, এর পরের কাঠামোতে আমরা দেখতে পেয়েছিলাম এই মুক্তজোড় এখানে গিয়ে বন্ধন হবে, আর এই বন্ধনের আবার দুইটা ইলেকট্রন এখানে এসে মুক্ত হয়ে যাবে। তাহলে তৃতীয় কাঠামোতে আমরা দেখেছিলাম
যে এখানে মুক্ত জোটটা যখন এখানে বন্ধন হয়েছে, এই বন্ধনের দুইটা ইলেকট্রন যখন আবার এখানে মুক্ত হয়ে গিয়েছে, আর এই বন্ধন এখানে ছিল থাকবে, আর এখানে অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমন NH2+। এরপরে চতুর্থ কাঠামোতে কি হয়েছিল আমরা দেখেছিলাম, এই মুক্তজোড় ইলেকট্রন আবার এখানে এসে বন্ধন হয়েছে, এই বন্ধনের দুইটা ইলেকট্রন আবার এখানে এসে মুক্ত হয়েছে। ফলে আমাদের চতুর্থ কাঠামোটা ছিল এমন, এখানে ডাবল বন্ড ঠিকই থাকবে, NH2 ঠিকই থাকবে প্লাস, কিন্তু এই বন্ধন এখানে আছে থাকবে, কিন্তু এই মুক্তজোড় এখানে গিয়ে বন্ধন হলে এটা যখন আবার বেরিয়ে গিয়ে এখানে গিয়ে মুক্ত হয়ে যাবে, পরবর্তীতে এটা আবার এখানে ঢুকবে, নাইট্রোজেন আবার যে ইলেকট্রন দিয়েছিল সেটা আবার পঞ্চম কাঠামোতে নিয়ে যাবে। এই যে আমরা এনিলিনের রেজোনেন্স কাঠামো আমরা দেখতে পেলাম, এটাও কিন্তু অ্যামোনিয়ার জাতক। দেখো অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন একটা ফিনাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন হয়েছে, এটাই কিন্তু ফিনাইল এমিন। এই ফিনাইল এমিন কিন্তু একটা অ্যামোনিয়ার জাতক। এখানেও কিন্তু নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন আছে, তবে তার মুক্তজোড় ইলেকট্রন কিন্তু রেজোনেন্সে অংশগ্রহণ করার কারণে দেখো তো এখন কি মুক্তজোড় আছে, এখন কি মুক্তজোড় আছে, এখন কি মুক্তজোড় আছে, নাই। আবার যখন এটা ঢুকবে এটা নিয়ে যাবে তখন আবার ফিরে আসবে। তার মানে অ্যালকাইল এমিন দেখো RnH2 এখানে কিন্তু কোনো প্রকারের ইলেকট্রন কেউ নেয় নাই, বরং উল্টা আরো দিয়েছে। নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব অনেক বৃদ্ধি করেছে, আর উল্টা এখানে রেজোনেন্সের জন্য নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন যখন রেজোনেন্সে অংশগ্রহণ করে তখন নাইট্রোজেনের উপর উল্টা প্লাস চার্জ সৃষ্টি হয়, তখন তো তার প্রোটন গ্রহণের কোনো এবিলিটি নাই। যখন এই ইলেকট্রন আবার ফিরে আসবে তার নাইট্রোজেনের উপর যখন আসবে, তাহলে আমরা কি বলতে পারি না যে ফিনাইল এমিনে নাইট্রোজেনের মধ্যে মুক্তজোড় ইলেকট্রনের মানে নাইট্রোজেনের উপরে ইলেকট্রনের ঘনত্ব রেজোনেন্সের জন্য কমে যায়, বাড়ে তো না। আরে বাবা, অ্যামোনিয়ার তো কোনো কেউ বাড়ায়ও না কমায়ও না, অ্যামোনিয়ার ইলেকট্রনের ঘনত্ব কেউ নিচ্ছেও না কেউ দিচ্ছেও না, কিন্তু এখানে কিন্তু উল্টা কি করছে, কেউ নিয়ে যাচ্ছে, রেজোনেন্সের জন্য বলের দিকে ইলেকট্রন ম্যাগ চলে যাচ্ছে, ফলে নাইট্রোজেনের উপর ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পাচ্ছে। তো নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পেলে তার কি ক্ষারকত্ব বাড়বে না কমবে? কমবে, তার প্রোটন গ্রহণের পরিমাণ কমে যাবে। তাহলে আমরা কি বলতে পারি যে অ্যামোনিয়া অপেক্ষা এনিলিন দুর্বল ক্ষারক? তাহলে আমরা একটা প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি জানি এটাই হয়তো চলে আসবে, কি অ্যামোনিয়া অপেক্ষা এনিলিন বা ফিনাইল এমিন, যেটাই বলি এনিলিন মানে হচ্ছে ফিনাইল এমিন মানে এটা, এনিলিন দুর্বল ক্ষারক কেন? ব্যাখ্যা দাও, দুর্বল ক্ষারক কেন ব্যাখ্যা দাও, এটা অনুধাবনে আসতে পারে। তাহলে আমাদের শুরুতেই প্রশ্নের উত্তরটা কি হবে? অ্যামোনিয়া এবং এনিলিন উভয়ই ক্ষারক, কারণ উভয়ই প্রোটন গ্রহণ করতে পারে। বুঝতে পেরেছো? এবার তুমি ব্যাখ্যা দাও, চাইলে তুমি এটা যদি সুন্দর করতে চাও তাহলে অ্যামোনি প্লাস H প্লাস আয়ন ইকুয়াল টু অ্যামোনিয়াম আয়ন মানে অ্যামোনিয়াম আয়ন, অথবা ফিনাইল এটাও দিতে পারো, ফিনাইল এমিন। খেয়াল করিও বাবা, এখানে যে NH2 আছে এটার মধ্যে মুক্তজোড় আছে, তাহলে সে যদি একটা H প্লাস আয়নকে গ্রহণ করে সবকিছু ঠিক থাকবে, শুধু এখানে H এর সংখ্যা একটা বেড়ে যাবে, নাইট্রোজেনের মধ্যে প্লাস চার্জ আসবে। সবাই কিন্তু আমরা আগে থেকে এগুলো চিল্লায় বলতেছি, তাহলে এখানে এটা ঠিক থাকবে, এখানে NH2 ছিল এখন NH3 হয়ে যাবে, এটা কিন্তু ফিনাইল অ্যামোনিয়াম আয়ন। তাহলে দেখো সেও প্রোটন গ্রহণ করতে পারলো, সেও প্রোটন গ্রহণ করতে পারলো, তার মানে উভয়ই ক্ষারক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বলা হচ্ছে অ্যামোনিয়া সবল দুর্বল। তাহলে সবল দুর্বলতা নির্ভর করে কার উপর, কে কত প্রোটনকে গ্রহণ করতে পারে আর কে পারে না, এটার উপর ডিপেন্ড করে কার ক্ষারকত্ব বেশি কার ক্ষারকত্ব কম। তাহলে আমরা বলবো অ্যামোনিয়া এবং ফিনাইল এমিন, অ্যামোনিয়া এবং ফিনাইল এমিন এর মধ্যে অ্যামোনিয়ার প্রোটন গ্রহণের সক্ষমতা বেশি। এর কারণ হলো অ্যামোনিয়ার নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রনের ঘনত্ব ফিনাইল এমিনের নাইট্রোজেনের ইলেকট্রনের ঘনত্ব থেকে বেশি। ফিনাইল এমিনের নাইট্রোজেনের ইলেকট্রনের ঘনত্ব কমে যাওয়ার কারণটা কি? যদি অনুধাবনে আসে এই রেজোনেন্স কাঠামো বাবা দেওয়ার দরকার নেই, না দিলেও চলবে। এখানে ফিনাইল এমিনে নাইট্রোজেনের মধ্যে কিন্তু মুক্তজোড় ইলেকট্রন ছিল, আছে, কিন্তু এটা অ্যাভেলেবল না, সব সময় নাই। যখন রেজোনেন্সে অংশগ্রহণ করে তখন কিন্তু নাইট্রোজেনের মধ্যে সেই মুক্তজোড় ইলেকট্রনটি থাকে না, তাহলে তখন তো তার প্রোটন গ্রহণ করার প্রশ্নই আসে না। যখন আবার ইলেকট্রন তার মধ্যে আসে তার মানে তখন সে পারে। তার মানে কি, অ্যামোনিয়াতে তো ইলেকট্রন কোথাও যাচ্ছে না, কেউ নিচ্ছেও না কেউ দিচ্ছেও না, তার ইলেকট্রনের ঘনত্ব থেকে অবশ্যই ফিনাইল এমিনের ইলেকট্রনের ঘনত্ব কিন্তু কম। তাহলে যে দাতা পরমাণু যে প্রোটনকে গ্রহণ করবে ইলেকট্রন দান করার মাধ্যমে, তার মধ্যে যদি ইলেকট্রনের ঘনত্ব কমে যায় কোনো কারণে, রেজোনেন্সের কারণে হোক বা যে কারণে হোক, তাহলে তার প্রোটন গ্রহণের সক্ষমতা কমে যাবে। তাই আমরা বলতে পারি অ্যামোনিয়া অপেক্ষা ফিনাইল এমিন দুর্বল ক্ষারক। তাহলে আমরা কিন্তু অনেকগুলো পড়া শিখলাম, অ্যামোনিয়া এবং ফিনাইল এমিন, অ্যামোনিয়া এবং এনিলিন এর মধ্যে কে সবল কে দুর্বল, কেন সবল কেন দুর্বল। তাহলে এনিলিন দুর্বল হয়ে যাওয়ার কারণটা হচ্ছে এনিলিনের নাইট্রোজেন পরমাণুর মুক্তজোড় ইলেকট্রন রেজোনেন্সে অংশগ্রহণ করার কারণে নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পায়। ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পেলেই প্রোটন গ্রহণের সক্ষমতা কমে যাবে, প্রোটন গ্রহণের সক্ষমতা কমে গেলেই দুর্বল ক্ষারক হয়ে যাবে। আশা করি তোমরা বুঝছো। এখন যদি প্রশ্ন থাকে বলতে পারো। কারো প্রশ্ন আছে এখন? আর কারো প্রশ্ন নেই? আমার সময়ও নেই, আমি লিঙ্কটা দিচ্ছি এখনই, লিঙ্কটা দিচ্ছি, এই যে লিঙ্কটা দিলাম, হ্যাঁ তোমরা এখনই তোমরা অ্যাটেন্ডেন্সটা দাও। কেউ অ্যাটেন্ডেন্স না